আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, এই দেশ আমাদের সবার। নির্বাচিত সরকারের জন্য ইন্ডিয়ান সেনাপ্রধান আর বাংলাদেশের সেনাপ্রধান দুইজনে অপেক্ষা করতেছে। দেখি যাও মিল কত দুইজনের, দুই ভাইয়ের। তো স্লোগান দে দুইজন মিলিয়া, জয় বাংলা জয় হিন্দ, অন্তর্বর্তী ছাইয়া নির্বাচিত পিণ্ড। অনেকে কইতেছে ব্রিগেডিয়ার সাখাওয়াতকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা লাগবে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। আবার এদিকে নির্বাচিত সরকারের জন্য ইন্ডিয়ান সেনাপ্রধান আর বাংলাদেশের সেনাপ্রধান দুইজনে অপেক্ষা করতেছে। দেখি যাও মিল কত দুইজনের, দুই ভাইয়ের। তো স্লোগান দে দুইজন মিলিয়া, জয় বাংলা জয় হিন্দ, অন্তর্বর্তী ছাইয়া নির্বাচিত পিণ্ড। অনেকে কইতেছে ব্রিগেডিয়ার সাখাওয়াতকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা লাগবে। আজ এটা বুঝে দেখি। ব্রিগেডিয়ার সাখাওয়াত নাকি আর্মি থেকে চাকরিচ্যুত হয়েছিল গম চুরির কেসে। গম, তবে তার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হইতেছে 111-এর ইলেকশন কমিশনার হিসেবে নির্বাচনী আসনের পুনর্বিন্যাস করা। সে এমনভাবে সীমানা নির্ধারণ করেছিল যেন আওয়ামী লীগ অ্যাবসলিউট মেজরিটি পায়। ধরেন এটা বুঝায় কই, ধরেন কোনো আসনে 45% ভোট আওয়ামী লীগ পায় আর 55% ভোট বিএনপি পায়। তো এই আসনে নিশ্চয়ই এমন কিছু আসন আছে যেখানে বিএনপি ম্যাক্সিমাম ভোট পায়, মেজরিটি ভোট পায়। আবার এই আসনে কিন্তু কিছু সিট থাকবে যেখানে আওয়ামী লীগ মেজরিটি ভোট পায়। তাই হয়, এরকমই হয়। তো এই সাখাওয়াত করেছিল কি, যে এই আসনের বিএনপি মেজরিটি কেন্দ্রগুলোকে আর এক আসনের সাথে জুড়ে দিছে। যে আসনে হয় অনেক ব্যবধানে বিএনপি জিতিছে, অথবা আওয়ামী লীগ জিতে অনেক ব্যবধানে, যেন এই কেন্দ্রগুলোর বিএনপি ভোটের উপর কেমন কোনো ইম্প্যাক্ট না থাকে। তারে উপদেষ্টা পরিষদে ঢুকেছে আর্মি, এখন সে নৌ মন্ত্রণালয়ের দায়িত্ব। আর এই সময় 250 লাইটার ভেসেল সমুদ্রে পণ্য নিয়ে ঘুরতেছে যেন বাজারে সংকট তৈরি হয়। সে কিছুই করে নাই, এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে দিছে। এই হইতেছে তার ক্ষমতা। এরা স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইতে চান। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কি মিলিটারি ইস্যু নাকি? পাবলিক অর্ডার কি মিলিটারি ইস্যু? এখানে দরকার সিভিল ব্যাকগ্রাউন্ডের লোক বা পুলিশ ব্যাকগ্রাউন্ডের লোক। জাহাঙ্গীর আর্মির কোটায় বিএনপির পছন্দের উপদেষ্টা। কে কারে কিভাবে কখন উপদেষ্টা বানাইছে তার হিসাব করলে আমার কাছে আছে। হোম মিনিস্ট্রি সিভিলিয়ান সামলাবে, আর্মি কোটায় সব কয়টা উপদেষ্টারা কেদাইতে হবে। জাহাঙ্গীর সাখাওয়াত দুটাই। আবার দেখলাম বিএনপির কেউ কেউ কইতেছে খোদা বক্সের কথা। উনি নাকি অপদার্থ আইজিপি ছিলেন। আসেন এটা না বুঝে দেখি। খোদাবক সাহেব আইজিপি ছিলেন 3 মাসেরও কম সময়। 111 হইল 1 নভেম্বর, তাই না? উনি 2006 সালের 2 নভেম্বর থেকে 2007 সালের 29 জানুয়ারি পর্যন্ত আইজিপি ছিলেন। আপনারা জানেন 111-এর প্রথম মাসগুলোতে পুলিশ দারুণ দারুণ কাজ করেছিল, তাই না? ওই সময় খোদাবক্স পুলিশের আইজিপি, তার ভালো কাজ কন্টিনিউ করতে দেওয়া হয় নাই। পুলিশে যা ভালো কাজ করতেছে এখন তার কৃতিত্ব এই খোদাবক্সেরই। ওরা এখন সরানো লাগবি, কারণ অনেকের পাকা ধানে মই দিয়ে দিচ্ছে। এই জেনারেল জাহাঙ্গীর হইতেছে এটা পথের বাধা, যে কাজগুলোর গতি থামায় দেয়। আচ্ছা, স্বরাষ্ট্রের কথা বাদই দেন। ওই জাহাঙ্গীর তো আর একটা মন্ত্রণালয় সামলায়, কৃষি মন্ত্রণালয়। ওইখানে ভয়াবহ অবস্থা। এক সচিব রাখিছে হাসিনার লেসপেন্সার। দেখেন ওরে নিয়ে বিক্ষোভ হয়, দেখেছেন? আমলাদের কারণে এই লিস্ট এখন পর্যন্ত ঠিকভাবে করা হয়নি। এবং কি আপনারা দেখেন যে আমলারা এখন পর্যন্ত পদবঞ্চিত আছে, পদবঞ্চিত ছিল, তাদের লিস্ট মিনিটেই করে ফেলছে এবং তাদেরকে ঠিক জায়গায় বসানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমাদের ভাইদের এই লিস্টটা তৈরি করা হয়নি। সার নিয়ে কৃষক মহাবিপদে। দেখেন, আপনারা তো জানেন আমি ফার্মা ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। এই ইন্ডাস্ট্রিতে আমার ভাই বেড়াদার, কলিগ, সাবেক বস, বন্ধু সবাই আছে। তো আমার এক বন্ধু, সে আবার ব্যবসাও করে, এই ফার্মাসিউটিক্যালে সারের ব্যবসাও করে। আমারে কইল, দাদা ভয়াবহ সময় আসতেছে, সার নিয়ে বেড়া ছাড়া অবস্থা করে দিচ্ছে। আমি বললাম শুনমনি আপনার কথা টাইম কইরা। কিন্তু দেখেন জাহাঙ্গীর সাহেব যে শুধু স্বরাষ্ট্রতে বেড়া ছাড়া করেছে তা না, কৃষি তো বেড়া ছাড়া করে রাখিছে। তো বেড়া ছাড়া কেন করিচ্ছে জানেন? কারণ ওর পায়খানা কষা। দেখেছেন মুখের কি অবস্থা? কুতিচ্ছেন কেন ভাইজান? সবার সামনে ভাবে কোদ দিলে তো মুশকিল। যারা অপদার্থ জাহাঙ্গীরের ছাইরা খোদাবক্স আর ছাত্রদের পিছে লাগে, তাদের জিগান খোদাবক্স আর ছাত্র হয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালায় তাহলে জাহাঙ্গীর আছে কেন? তুই তো এমনি চলে যাওয়া উচিত। আর কোন আক্কালে রিকমেন্ড করেছিল তারে বিএনপি? আর জাহাঙ্গীর সাহেব আপনি যে হুশে নাই
তার প্রমাণ রাত 3টায় সাংবাদিক সম্মেলন ডাকিছেন। আপনার বিন্দু মাত্র সেন্সিটিভিটি নাই, এত রাতে সাংবাদিকরা যাবে আপনার বাসায়, আপনি কি মহারাজা? যাই হোক, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে, স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে কি করবার পারলেননি সেটা কই শুনেন, ওটা মন দিয়া শুনেন। আপনি কোন জাহাঙ্গীর সাহেব, আপনি কয়টা থানায় ভিজিট করেছেন ফিজিক্যালি? উপদেষ্টা হওয়ার পরে কয়বার আপনার বাহিনীর লোকদের সাথে মাঠে গিয়ে দেখা করেছেন, তাদের সাথে ক্যান্টিনে খাইছেন, তাদের পরিবারের খোঁজ খবর নিছেন, তারা যেন উদ্বুদ্ধ হয় এমন কাজ করছেন? কথা বলছেন? বলেন নাই। যে বিশাল বাহিনীর নেতা, সেই বাহিনীর লোকরা যেন বুঝে আপনি তাদের পিতার স্নেহে নেতৃত্ব দিচ্ছেন, তাইলে ওরা আপনার জন্য হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারবে। আপনার কোনো পরিকল্পনা লাগবে না, কোনো প্রণোদনা দেওয়া লাগবে না, তারা নিজেরাই নিজের কাজটা সবচেয়ে ভালো করে করার চেষ্টা করবে, কারণ সে জানবে আপনি আন্তরিকভাবে আপনার বাহিনীকে নিয়ে গর্ব করতে চান। আপনার তো আপনার বাহিনীর লোকের সামনে যে বলতে হবে যে ভাই তোমারা নিয়ে আমি গর্ব করি, দেখেন ও কেমন কাজ করে। তাইলে গভীর রাতে প্রেস কনফারেন্স ডেকে আলগা সিরিয়াসনেস না দেখায় রাতেই যদি টহল দল নিয়ে ঢাকার এলাকায় যাইতেন, কালকেই সে পরিস্থিতি পাল্টে যেত। আমি নিজে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হইলামিনি, তাইলে গাড়ি ভর্তি করে ওই দিনই খাবার পানীয় নিয়ে প্রত্যেকটা টহল দলের সাথে দেখা করতাম, তাদের উৎসাহ দিতাম, সারা রাত ঢাকার রাস্তায় চষে বেড়াতাম, নাগরিকদের সাহস দিতাম, সকালে ফজরের নামাজের সময় একটা মসজিদের সামনে দাঁড়ায় থাকতাম, মুসল্লিরা আসতো, তাদের সালাম দিয়া কুশলাদি জিজ্ঞেস করতাম। যতদিন আইন শৃঙ্খলা ঠিক না হয় ততদিন এই কাজ করতাম। প্রত্যেকটা নাগরিক নিরাপদ বোধ না করলে আমি ঘুমাইতে যাইতাম না। মাঠ থেকে নেতৃত্ব দিতে হয়, কমান্ড করে নেতৃত্ব হয় না, ওটা লিডারশিপ না, ওটা অন্য কিছু। ওটাই শিখেন নাই, কি কমান্ড করেছেন আর্মিত বুঝা পাই না। তবে যা যা খবর আসতেছে তার অনেকটাই কিন্তু অতিরঞ্জিত, এইগুলো আওয়ামী লীগ ছড়াইতেছে বিশেষ উদ্দেশ্য নিয়ে, এটা বুঝাইতে যে দেশের অবস্থা ভয়াবহ। এ দেখেছেন গত 36 ঘন্টায় 74 ধর্ষণ, এটা লিড করেছিল জনকণ্ঠ, খবরটা ভুয়া। কিন্তু প্রশ্ন হইতেছে, যে পত্রিকা আওয়ামী আমলে আওয়ামী মুখপাত্র হিসেবে দিন কাটাইলো, এখন মিথ্যা নিউজ ছাপায় পার পাওয়া যায় কিভাবে? প্রেস কাউন্সিলে কেন মামলা করেন নাই শফিক? জাত ভাই জন্য কনসেশন দিচ্ছেন নাকি? আমরা তো প্রথম আলো অফিসের সামনে জিয়াপত দিতে গেলে পুলিশ দিয়ে পিটাইছিলেন। এখন মিছা নিউজ ছাপানোর জন্য শুধু বিবৃতি। স্বরাষ্ট্র উপদেষ্টা বাসা থেকে ফেরার পথে নাকি সাংবাদিক ছিনতাইয়ের শিকার হয়েছে, এটাও পুরা মিছা কথা। ধানমন্ডির শঙ্কর মসজিদে মাইকে ঘোষণা দেওয়া হইতেছে ডাকাত পড়ার, শুনেন। সম্মানিত এলাকাবাসী, সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, সরকার আলিমুখের স্কুলের আশপাশে, স্কুলের গলিতে ছুরি চাপাতি নিয়ে ডাকাত দল করছে, ঘোরাফেরা করতেছে। আমরা সকলে সতর্ক থাকি। মাইকে ঘোষণা শুনে পালাইছে ওই ডাকাত, যারা ডাকাত বা কি করতে হয়েছিল, কিছু পোলাপান ছিল অস্ত্র হাতে। ঘটনা কি হয়েছিল পরে তাই শুনেন। শঙ্করে গেছি, শঙ্কর থেকে আসার সময় দেখলাম আপনার অনেক লোকজন আসতেছে, তো এখানে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে দেখলাম যে 50-60টা ছেলে দাঁড়ায় রয়েছে, বড় ছোট মিলানো। তো বললাম যে এলাকার ভিতরে এটা কি? তো ওকে জিজ্ঞেস করলাম যে এরা কারা? ও ভাই আমি চিনি না। ওই বলছে যে আমি চিনি না। আরেকটা ওই যে এখানে আপনার বিক্রি করে, কি জানি আনারস বিক্রি করে, ওকে জিজ্ঞেস করলাম যে এরা কারা, চিনো নাকি? এরা কবে আমরা চিনি না, এরা এখানে দাঁড়ায় রয়েছে, এদের কাছে ছুরি চাপাটি আছে। তো এখন আমি ভাই ভয়ের ভিতরে আছি, আমি কি ওইটার ভিতরে ঢুকবো কখনো? পরে আমরা আসছি, আসার পরে এলাকার মুরব্বীদের বললাম যে দেখেন এই ব্যাপার, কার কি ক্ষতি হয়ে যায় বলা যায় না, আপনারা কি করবেন? তো বলছে মাইকে অ্যালাউন্স করো। এখন কাকে ফোন দিব? আমাদের মসজিদের মাইকে অ্যালাউন্স করছে, এলাকার লোকজন বাইরে হয়ে আসছে, ওরা চলে গেছে। তো আমি যখন মেসেজ দেখেছি সাথে সাথে পুলিশকে জানাইছি, র্যাব গেছে। কিন্তু ঢাকার একটা ঘটনা পুলিশ কেন প্যারিস থেকে জানবে? জাতীয় জরুরি সেবা হচ্ছে 999, এই নাম্বারে কল করবেন। যেমন কোনো অপরাধ সংগঠন, দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, তাৎক্ষণিক সহায়তার জন্য 999 নম্বরে কল করবেন। 24 ঘন্টা আপনারা কল শুনবে, এটা রেকর্ড হয়। আর আপনার নিকটস্থ থানার ওসির নাম্বারটা রাখবেন, ওদেরকে থানার ফোন নাম্বারটা রাখবেন, ওইখানে জানাবেন। তবে ওসির নাম্বার আছে জন্য আপনার বাসার মুরগি হারাইছে জন্য আপনি ওসির ফোন দিবেন, সেটা আবার কইরেন না। আমাদের অনেক সময় পরিমিতি বোধ থাকে না। আমার ফোন নাম্বার তো এজমালি সম্পত্তি হয়েছে, সারাক্ষণ ফোন বেচতে থাকে। আমার কাছে তো প্রফেসর ইউনূসের নাম্বারও আছে। আমি যদি রেগুলার ওনারে মেসেজ পাঠাই, উনি কাজ করতে পারবেন। মেসেজ পাঠাবো যেটা খুব জরুরি দরকার, ওনার দেখা দরকার কালে ভদ্রে, তাইলে উনি আমার মেসেজে গুরুত্ব দিবেন। যাই হোক, আইন শৃঙ্খলার অবস্থা পরিকল্পিতভাবে খারাপ করার সব ব্যবস্থা আওয়ামী লীগ করতেছে। শুধু কি আওয়ামী লীগ, আমাদের সুশীলদের প্রিয় মাহমুদুর রহমান মান্না
তার দল নাগরিক ঐক্য ঢুকেছে, আওয়ামী লীগারা, তারা বগুড়া শিবগঞ্জে যুবদলের নেতার বাসায় ককটেল হামলা করেছে। আমি কুসি কলে যে এই নাগরিক ঐক্য সাজা আওয়ামী লীগের হাড্ডি গুড়া গুড়া করে দিবেন, খালি কনফার্ম হবে না এগুলো আওয়ামী লীগ। সব গ্যাঞ্জামের পিছে আপনি আওয়ামী লীগ পাবেন। আগস্ট মাসে ডাকাতি করার জন্য আওয়ামী লীগ লোক ভাড়া করেছিল না, ভুলে গেছেন? দেখেন, পাড়ায় পাড়ায় আবার আগস্টের মতো পাহারা বসানো যায় কিনা ভাইবা দেখবেন। আগস্টের সেই পরিস্থিতি আবার হাজির হয়েছে। আমরা একটা কিন্তু যুদ্ধাবস্থায় আছি, লড়াই এখনো থামে নাই। পাড়ায় মহল্লায় আবার নতুন করে পাহারা শুরু হোক, ছিনতাইকারীর ডাকাতার মস্তানদের হাড্ডি গুঁড়া গুঁড়া করে দেবেন, জিন্দেগিতে যেন নিজের পায়ে ভর দিয়া খাড়া হইতে না পারে। বিপ্লবকে এত সহজে ধ্বংস করতে দেব না। যারা মনে করতেছেন প্রফেসর ইউনূসের সরকারে উৎসাহ দিবেন, ওই স্বপ্নরে দুঃস্বপ্ন বানায় দেব। সব সেরা 24 ঘন্টার মধ্যে ঢাকায় যায় ল্যান্ড করব, ছাত্র জনতার সাথে নিয়ে বাকি 24 ঘন্টায় বিপ্লবের সকল শত্রুরে জয় বাংলা কইরা দিব ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। 7 মাসে অনেক হয়েছে, এনাফ ইজ ইনাফ। নিজেদের মধ্যে হানাহানি করলে স্বাধীনতা বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সবাইকে ঐক্যবদ্ধ থেকে মারামারি কাটাকাটি বন্ধ করতে সতর্ক করেছেন তিনি। একই সঙ্গে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশার কথা তুলে ধরেন ওয়াকারুজ্জামান, জানাচ্ছেন এসআই রাজ। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, এই দেশ আমাদের সবার। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাঁদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে। মঙ্গলবার রাজধানীর রাওয়া কনভেনশন হলে আয়োজিত 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বিশেষ অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এসব কথা বলেন। আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত। ফুল স্টপ। এখানে কোনো ইজ বা বাট নাই। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংগঠিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। সেনাপ্রধান বলেন, বিগত 2009 সালের 25 ফেব্রুয়ারি 57 জন চৌকস অফিসারকে, শুধু তাই নয়, আমরা কিছু পরিবারের সদস্যদের হারিয়েছি। আমি এই বর্বরতার চাক্ষুষ সাক্ষী। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি। এখানে যদি ইফ বা বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর 17 বছর ধরে, যারা জেলে আছে, যারা সাজাপ্রাপ্ত, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। ওয়াকারুজ্জামান বলেন, যারা বিচারিক প্রক্রিয়ায় দোষী হয়েছে তারা দোষী, এ নিয়ে অন্য কোনো কথা বলার সুযোগ নেই। নিজেদের মধ্যে হানাহানি করলে স্বাধীনতা বিপন্ন হবে। 7 মাসে অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর দেশ রেখে যেতে। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, এই দেশ আমাদের সবার। আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি কাটাকাটি মারামারি। এ সময় নির্বাচন নিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমার মনে হয় আমরা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছি। 18 মাসের কথা আগেই বলেছিলাম, ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি। আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য ধাবিত হচ্ছি, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার এদিকে খেয়াল করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, he completely agrees with me. There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। এছাড়া নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে দেশবাসীকে ইউনাইটেড থাকার আহ্বান জানান সেনাপ্রধান। সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি।
SI রাজ, ATN নিউজ। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।